আমি একটা টেবিল অঙ্কন করি। তা আমি যখন একটা টেবিল অঙ্কন করতেছি, দেখো এটা এই সাধারণত আমরা টেবিল তো এভাবে অঙ্কন করি। এখন এই টেবিলটা যখন অঙ্কন করবো আর এই টেবিলের যখন স্টেবল কোড করবো, টেবিলটা স্টেবল কোড করার জন্য আমাদের মোট 5টা হাতিয়ারের প্রয়োজন, মানে 5টা ট্যাগের প্রয়োজন। দেখো একটা টেবিল তৈরি করতে গেলে আমার অবশ্যই কি লাগবে? টেবিল ট্যাগ লাগবে। টেবিল ট্যাগ ছাড়া কখনো টেবিল তৈরি করা সম্ভব নয়। টেবিল শেষ হলে আমরা কি করব? টেবিল ট্যাগটাও শেষ করে ফেলবো। এখন কথা হলো, টেবিলের উপর যদি কোনো লেখা থাকে, একটু মনোযোগ দিব, আমরা এই জিনিসটা একটু ফোকাস দিতে হবে যে টেবিলের উপর যদি কোনো লেখা থাকে সেই ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব ক্যাপশন হিসেবে, ক্যাপশন। এবং আমরা কি করব? ক্যাপশনটা শেষ করব। ক্যাপশন শেষ করার পর দেখো টেবিলের এই যে টেবিলটা আছে, এই টেবিলটা কয়টা লাইন? একটা, দুইটা, তিনটা লাইন। তাহলে টেবিলের প্রত্যেকটা লাইন শুরু করার জন্য টি আর দিয়ে শুরু হয় এবং প্রত্যেকটা লাইন শেষ করার জন্য টি আর দিয়ে শেষ হয়। টি আর মানে হলো টেবিল রো, যেটাকে আমরা বলতে পারি কি? টেবিল রো। মানে টি আর দ্বারা টেবিল রো তৈরি হয়। এভাবে দেখো একটা লাইন পর আবার যখন আরেকটা লাইন শুরু করব তখন আবার আমরা টি আর দিয়ে শুরু করব এবং লাইনটা শেষ হলে আবার টি আর দিয়ে শেষ করব। এভাবে 3 নম্বর লাইনও দেখো টি আর দিয়ে শুরু করব এবং টি আর দিয়ে শেষ করব। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি? আমরা যখন ক্যাপশন ট্যাগ ইউজ করি, ক্যাপশন ট্যাগ লেখাকে কি করে? মধ্যখানে নিয়ে যায়। আর এখানে দেখো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো টি আর ট্যাগ শেষ হওয়ার সাথে সাথে লেখা অটোমেটিকলি, মানে টেবিলের লেখা অটোমেটিকলি পরের লাইনে চলে যায়। আমরা যেরকম লিস্ট ট্যাগ শেষ করার সাথে সাথে লেখা কি করে হয়েছে? এক লাইন থেকে অন্য লাইনে চলে গেছে, ঠিক সেম ভাবে টি আর ট্যাগ শেষ করলে অটোমেটিকলি লেখা পরবর্তী লাইনে চলে যাবে, যার জন্য আমাদের ব্রেক ট্যাগের কোনো প্রয়োজন নেই, ব্রেক ট্যাগের কোনো প্রয়োজন নেই। এখন দেখো টেবিলের ভিতর যদি কোনো বক্স, এই যে বক্সগুলো আছে, এই যে বক্সগুলো আছে, এই বক্স, এগুলাকে বলা হয় সেল। কি বলা হয়? সেল। আমরা এভাবে বলতে পারি, কক্ষ বলতে পারি, রুম বলতে পারি। প্রত্যেকটা রুমে যে এখানে 3টা রুম আছে, এখানে 3টা রুম আছে, এখানে 3টা রুম, এই রুমগুলার ডেটাগুলো লিপিবদ্ধ করতে গেলে আমরা টিডি ব্যবহার করব। কি দিয়ে ব্যবহার করব? টিডি, টেবিল ডাটা। টিডি মানে কি? টেবিল ডাটা। টেবিল ডাটার মাধ্যমে সেল তৈরি হয় আর টিআর এর মাধ্যমে টেবিল রো তৈরি হয়। এখানে এই যে 4টা ট্যাগ আছে দেখো, টেবিল, ক্যাপশন, টিডি, টিআর। আমি বলছিলাম 5টা হাতিয়ার লাগবে, তাহলে আরেকটা হাতিয়ার কোনটা? আরেকটা হাতিয়ার হলো টিএইচ। টেবিলের মধ্যে যদি কখনো কোনো হেড থাকে, টেবিল হেড, এই ট্যাগটার গুরুত্ব অপরিসীম। এই ট্যাগটা খুব ইম্পর্টেন্ট, আমাদের মাথায় রাখতে হবে। এই ট্যাগের কিছু বেসিক নিয়ম আছে, সেটা হচ্ছে কি? টিএইচ ব্যবহার করলে লেখা অটোমেটিক্যালি বোল্ড হবে এবং লেখা মধ্যখানে চলে যাবে। তার মানে টিএস ট্যাগের 2টা বেসিক রুলস আছে, যে টিএস ব্যবহার করলে লেখা হবে মোটা, মানে গাঢ় হয়ে যাবে, যেখানে আমার বোল্ডটাকে ইউজ করা লাগবে না, লেখা অটোমেটিক্যালি গাঢ় হবে এবং লেখা কোথায় চলে যাবে? মধ্যখানে চলে যাবে। তার মানে দেখো এই 5টা হাতিয়ার দিয়ে আমি কিন্তু একটা টেবিল খুব সুন্দর করে তোমাকে বুঝিয়ে দিতে পারবো। এটা ছিল আমাদের বেসিক। একটা টেবিল আমি নিব, নেওয়ার পর তোমাকে ক্লাসে আমি এই টেবিলটা বুঝিয়ে দিতেছি, তারপরে তুমি বলবা যে স্যার টেবিলটা আসলেই কি সহজ লাগছে কিনা। যদি সহজ লাগে অবশ্যই কমেন্টে জানাবা, আর যদি সহজ না লাগে, তোমার কোন অংশে তুমি বুঝতেছো না সেটা কমেন্টে জানাবা, আমি অবশ্যই পরবর্তী ক্লাসে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। দেখো আমি এখানে একটা টেবিল নিলাম, তো এখানে এ বি সি ডি, তো এই টেবিল নিয়ে বলা হয়েছে HTML কোড দেখাও। এই প্রশ্নে বলা হলো এই টেবিলটার HTML কোড দেখাও। ওকে, আমরা ইতিমধ্যে যারা HTML সম্পর্কে জানি, HTML স্ট্রাকচার সম্পর্কে জানি, তাহলে আমরা HTML করতে গেলে এটার প্রথমে আমরা লিখব ডক টাইপ HTML। আমরা অনেকেই জানি এই লাইনটা লেখা জরুরি, তবে বাধ্যতামূলক নয়। চাইলে তুমি এই লাইনটা স্কিপ করে যেতে পারো, তবে আমরা লিখব। তারপরে যেই ট্যাগটা ব্যবহার না করলে কখনো HTML করা সম্ভব না, HTML এর মূল উপাদান সেটা হলো HTML। HTML এর ভিতরে দেখো 2টা পার্ট, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হলো বডি পার্ট, আর একটা হলো বডি পার্ট। হ্যাঁ দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যেহেতু প্রশ্নগুলো একটু বেসিক থেকে হয় এবং ডিপলি প্রশ্ন হয়, সেক্ষেত্রে আমাদের কিছু জিনিস অ্যাডভান্স জেনে রাখতে হবে। যেমন হেড থেকে, হেডের ভিতরে আমরা সবাই জানি যেখানে আমরা টাইটেল ব্যবহার করি, যেটা দৃশ্যমান না, যেটা হয়েছে আমাদের বডির ভিতরে ব্যবহার হয় না, বডির বাইরে ব্যবহার হয়। মানে আমরা যেটা দৃশ্যমান দেখি প্রশ্নে, সেটার বাইরে যেটা টাইটেল থাকে, একবার উপরে, পেজের উপরে থাকে, ঠিক আছে, সেটা টাইটেল মানে শিরোনাম ব্যবহার হয়। এখন হেড থেকে হেডের ভিতরে আরো 2টা ট্যাগ ব্যবহার হয়, সেটা হচ্ছে স্টাইল ট্যাগ এবং আরেকটা ট্যাগ ব্যবহার হয়, সেটা হলো আমাদের মেটা ট্যাগ। তাইলে হেড থেকে হেড হলো আমাদের শিরোনাম, এরপরে হয়েছে বডি। এই বডির ভিতরে আমরা এই কাজটা করব। এই কাজটা করতে গেলে দেখো প্রথমত এখানে তো আমার কন্টেন্টটা হলো টেবিল,
এখন টেবিল কন্টেন্ট করার জন্য আমাকে অবশ্যই কি লাগবে, টেবিল ট্যাগটা লাগবে। বললাম যে টেবিল তৈরি করতে গেলে আমাকে অবশ্যই টেবিল ট্যাগ লাগবে। এখন টেবিল ট্যাগকে সাহায্য করার জন্য দুইটা অ্যাট্রিবিউট চলে আসবে, দুইটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, অ্যাট্রিবিউট তো আমরা সবাই জানি, অ্যাট্রিবিউট হলো যেটা ট্যাগকে সুনির্দিষ্ট করে, ট্যাগকে সাহায্য করে। আমরা যেরকম ইংরেজিতে অক্সিলারি ভার্ব পড়ি, ওইখানে যখন অ্যাম ইজ আর যেগুলো সাহায্য করে, ঠিক এভাবে অ্যাট্রিবিউটগুলো ট্যাগকে সাহায্য করতে আসবে। যেমন আমরা একটা অ্যাট্রিবিউট দেখব বর্ডার। এই যে দেখো টেবিলের চারপাশে যে দাগগুলো আছে, দাগগুলো তৈরি করার জন্য এগুলো কিন্তু অটোমেটিকলি হবে না, এটা তোমাকে কি করতে হবে, তাকে কমান্ড দিতে হবে, নির্দেশনা দিতে হবে। এজন্য এখানে তুমি লিখবা টেবিল বর্ডার 1। যদি 1 লেখো তাহলে এভাবে স্বাভাবিকভাবে একটা দাগ তৈরি হবে। যদি তুমি 2 লেখো তাহলে তার পুরুত্ব আরেকটু মোটা হবে, 3 হলে আরেকটু মোটা হবে এই বর্ডারটা। তাহলে এই বর্ডারটা তৈরি করার জন্য, আর যদি তুমি এই বর্ডার 1 না লেখো তাহলে টেবিলটা তোমার দেখাবে এইভাবে, এই যে টেবিল হবে কিন্তু টেবিলের বর্ডার তৈরি হবে না। তার মানে বর্ডার অটোমেটিকলি হয় না, বর্ডার একটা অ্যাট্রিবিউট যেটা টেবিলটাকে আমরা ব্যবহার করে থাকি। এবার দেখো এই যে টেবিলের যে সেলগুলো আমি যে একটু আগে তোমাদেরকে বলছিলাম, এটা একটা রুম, এটা একটা রুম। দেখো রুম দুইটার মধ্যে কোনো দূরত্ব নাই, কোনো স্পেস নাই। যদি দূরত্ব থাকতো তাহলে রুমগুলো এরকম দেখাইতো, মানে এখানে একটা স্পেস থাকতো। যেহেতু স্পেস নাই সেজন্য দেখো স্পেস মানে দূরত্ব নাই, সেই ক্ষেত্রে আমরা এখানে যেহেতু সেলগুলোর মধ্যে দূরত্ব নাই সেজন্য আমরা লিখবো সেল স্পেসিং, সেল স্পেসিং 0 এটা ইউজ করব। দেখো সেল স্পেসিং এটাও একটা কিন্তু অ্যাট্রিবিউট, এটাও আমাদের, এটা কিন্তু অটোমেটিকলি কাজ করে। তুমি যদি 0 ইউজ না করো, তুমি একটু আগে বলতে পারো যে স্যার আপনি তো একটু আগে বর্ডার বলছেন, বর্ডার যদি আমি না লিখি তাহলে তো বর্ডার তৈরি হয় না, কিন্তু সেল স্পেসিং না লিখলে তো তাহলে সেক্ষেত্রে হবে না। কিন্তু এটা হয়েছে কি, এটা ওটার বিপরীত। এখানে সেল স্পেসিং তুমি 0 না লিখলে অটোমেটিকলি কি হবে, স্পেস হয়ে যাবে। তার মানে তোমাকে সেল স্পেসিং 0 লিখতেই হবে। তাহলে আমি প্রথমে টেবিল বর্ডার 1 সেল স্পেসিং 0 লিখলাম। এই যে দুইটা অ্যাট্রিবিউট আমাকে টেবিল তৈরিতে সাহায্য করতেছে, এটা আমাকে মাথায় রাখতে হবে। তারপর দেখো টেবিলের প্রত্যেকটা লাইন শুরু করার জন্য টি এস শুরু করবো। একটু আগে দেখাইলাম বেসিক জিনিসটা, যে প্রত্যেকটা লাইন শুরু করার জন্য আমরা টি এস দিয়ে শুরু করব। আর এই যে ভিতরে যেটা, এটার জন্য আমরা লিখবো টিডি এ, টিডি শেষ, টিডি বি, টিডি শেষ, এবং একটা লাইন শেষ। দেখো একটা লাইন শেষ, একটা লাইন শেষ মানে কি টি আরও শেষ। এবার আমরা যখন পরবর্তী লাইন শুরু করবো, আবার পরবর্তী লাইন শুরু করব, তখন আবার টি এস শুরু করব। টি এস শুরু করে টিডি সি, টিডি শেষ, টিডি ডি, টিডি শেষ, এবং টি আরও শেষ। দেখো এরপর দেখো এখানে কয়টা লাইন, দুইটা লাইন, আর কোনো লাইন আছে নাই। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা টেবিলটাও কি করব, শেষ করব, বডিও শেষ করব, এবং HTML-টাও শেষ করব। আজ এই পর্যন্ত। তোমরা নিজেরা একটা বাড়ি কাজ দাও, যারা নিজেরা প্র্যাকটিস করবা, এবং চাইলে কমেন্ট সেকশনে দিতে পারো, তাহলে আমি দেখে দিতে পারবো যে তোমাদের হয়েছে কিনা। যে এরকম একটা ABCDEFGHI। এছাড়াও আরেকটা করতে পারো যে কুমিল্লা বোর্ড 23, কুমিল্লা বোর্ড 23 যে টেবিলটা আসছে ওটা হুবহু সেম এরকমই আসছে, এই টাইপসেরই আসছে। সেখানে আমাদের বিষয়গুলোর নাম ছিল, এই টাইপসের HTML-টা করতে পারবা। এবং দেখো এটাই ছিল HTML এর বেসিক ক্লাস। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।